আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ৪৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কি ব্যাপার, সবাই মিলে এভাবে তাকিয়ে থাকার মানে কি? তেজের কথায় কারো জন্য কোনো কিছু যায় আসে না। মাহাত আপনার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। এত রাতে কোথায় গিয়েছিলে? কারো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন করল না তেজ। সিঁড়ির দিকে পা বাড়াতে মেহেরিমা নয়ন রেগে বললেন, তেজ, তোর বাবা তোকে কিছু জিজ্ঞেস করছেন, প্রশ্নের উত্তর না দিয়ে এভাবে কোথায় চলে যাচ্ছিস? বাবাকে সম্মান দিতে জানিস না? তেজ বলল, আজব তো, তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাইরে থেকে আসলাম, এর মানে নিশ্চয়ই আমরা বাইরে গিয়েছিলাম। এখানে এত প্রশ্নের তো কিছু দেখছি না। মাহতাব নওয়ান বলল, তুমি বাইরে যাও, ভেতরে থাকো, মহাকাশে যাও, মঙ্গল গ্রহে যাও, এটা একান্তই তোমার বিষয়, কিন্তু তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে? এত রাতে যে আমার মেয়েটাকে নিয়ে গিয়েছো, যদি কোনো বিপদ হতো? তুমি কোনোদিন ওই সংসারে মন দিতে পারো না? ভালো মন্দ বিষয় তুমি জানো কিছু? তেজ বলল, সংসার সম্পর্কে আমার জানতে হবে না, এসব জানা আমার কাজ নয়। তুমি ভালো জন্য তুমি করো, আর আমি থাকতে তোমার মেয়ের বিপদ হতো না, আর হবেও না। আমাকে এভাবে কন্টিনিউ দোষারোপ করা বন্ধ করো। মাহারিমা নয়ন বলল, তুই নামেই প্রফেসর, তোর জ্ঞান বুদ্ধি কিছু নেই। বাইরে গিয়েছিস, কাউকে জানিয়েছিস? বাড়িতে এত মানুষ চিন্তা করবে এটা বুঝতে পারিস না? তেজ বলল, দেখছো যখন আমরা দুইজনেই নেই তখন এত চিন্তা করার কি দরকার? আমি নিয়ে গেছি এটুকু বুঝতে পারতেম। জ্ঞান আমার না তোমাদের দরকার, সাধারণ নলেজ থাকলে এত প্রশ্ন করতে না। মেহেরিমা নয়ন রেগে বলল, বুঝলাম বাইরে গিয়েছিস, কিন্তু এটা তো দিনের বেলায়ও যেতে পারতিস। তেজ বলল, আই থিঙ্ক চার দেয়ালের মাঝে বন্দি অবস্থায় এক নাগারে শুয়ে বসে থেকে ওর খারাপ লাগছিল, তাই একটু বাইরে নিয়ে গিয়েছিলাম। রাতের স্নিগ্ধ পরিবেশ যদি একটু মনটা ভালো হয়, একঘেয়েমি দূর হয়, এর থেকে বেশি কিছু না। কথাটা কেন যেন বিশ্বাস হতে চাইছে না। মাহতাব নয়ন আবারও রাইসাকে বললেন, ও কি সত্যিই বলছে আম্মু, নাকি জোর করে নিয়ে গেছে আর দোষ তোমার ওপর চাপিয়ে দিচ্ছে? ওকে একদম ভয় পাবে না, তুমি সত্যি বলো, তুমি কি যেতে চেয়েছিলে? রাইসা শ্বশুরের কথায় পড়ে গেছে মেনকে চিপাই। এখন সে কি বলবে, কি জবাব দিবে? একে তো সবার সামনে এভাবে স্বামীর কুলের লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। নিজেকে আজকাল আরো বড় মেয়ে মনে হয় না, আর তার কোলে থাকার কারণে নিজেকে এক প্রকার পুতুল ভাবতে শুরু করেছে। চোখ নিচের দিকে করে শুধু মাথা উপর নিচ করলো। এতে সবার উত্তর পাওয়া হলো। তেজ এতক্ষণ রাইসার দিকে তাকিয়েছিল কি বলে শোনার জন্য। তারপর আর ক্ষণিক সময়ও দাঁড়ালো না, সোজা সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে গেল। সবাইকে শুধু তাকিয়ে দেখলো। মার্জি আর সানজিদাও নিজেদের রুমে গেল। তাদের বলার কিছুই নেই। মাহতাব নয়ন অক্ষিপটে শুধু ঝাপসা দেখছেন, স্ত্রীর দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন মেহেরিমা নয়ন বলেন, তুমি অবাক হচ্ছ? আমি এতে বিন্দুমাত্র অবাক হইনি। আমার আশা ছিল আমাদের ছেলে এতটা পাষাণ হবে না, আর সেটা আমি প্রথম থেকেই লক্ষ্য করছিলাম। ওর মন যা চাই তা বলে না, আর যেটা বলে সেটাও না। ওর ইগোটা বেশি হওয়ার কারণে ঠিকমতো নিজের কথা উপস্থাপন করতে পারে না, নয়তো ওর চোখে অনেক ভাষা যায় এখন একজন স্বামীর। কিন্তু রাইসা বুঝতে পারে না, ঠিক একদিন একে অপরকে বুঝতে পারবে, এটা আমার বিশ্বাস। তুমি সত্যি বলছো এমনটা হতে পারে? মেহেরিমা নয়ন হেসে হেসে বললেন, তোমার ছেলের ব্যবহারেও তুমি কিছু বুঝতে পারছো না? সে পরিবর্তন হয়েছে। যে ছেলে জোর করে বিয়ে দেয় সেখান থেকে চলে এসেছিল না জানিয়ে, সে ছেলে এখন বউয়ের কত খেয়াল রাখছে। ঘরে থেকে একঘেয়ে হয়ে যাচ্ছিল ভাবে এত রাতে বাইরে নিয়ে গিয়েছিল। এখানে বোঝার মতো আরো অন্য কোনো মানে আছে কি? এরপরও যদি বুঝতে না পারো তাহলে বলবো, তুমি বুদ্ধিতে খুব কাঁচা। স্ত্রীর কথায় সম্পূর্ণ মন দিয়ে বুঝলেন। আসলে সে এতদিনও বুঝতে পারেনি। শুয়ে দেওয়ার সাথে সাথে রাইসা ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। বাইরে একরকম প্রাকৃতিক আবহাওয়াটা মনটা ফুরফুরে হয়ে গেছে। এভাবে রাতে যে খোলা আকাশের নিচে কখনো ঘুরতে পারবে কখনো ভাবিনি। তেজ ফ্রেশ হয়ে এসে রাইসার পাশেই শুয়ে পড়লো। হাত বাড়িয়ে রাইসার মাথা নিজের বাম হাতের উপর দিয়ে নিজের দিকে টেনে আনলো। নিজেও কিছুটা এগিয়ে আসলো। রাইসার চন্দ্রকেশের মাঝে আস্তে করে নাক ডুবিয়ে দিল। এই চন্দ্রকেশের সুঘ্রাণ যেন পৃথিবীর সমস্ত পারফিউমকে হার মানিয়ে দেবে। তেজের বুকের নিঃশ্বাস দ্রুত গতিতে চলতে শুরু করলো। নিজেকে অতি সন্তর্পণে সরিয়ে আনলো। এক হাতে রাইসার গালে হাত রেখে বলল, মৃগনয়নী, তুমি কিভাবে কিভাবে আমাকে মায়ে ফেললে? আমি তো এরকমটা চাইনি। তোমার চাহনি আমার হৃদয়কে বারবার খুন করে। মনে করা একটা মানুষের কথা আমি চাইলেও ভুলে থাকতে পারি না। আমার কোনো কাজে মন বসে না, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি করব এখন? চোখ দুটো ভেসে উঠলে আমার আমি বলতে পুরো শূন্য, দুর্বলতা পড়ে যায়। এ কেমন অনুভূতি? তুমিও কি আমি না থাকলে আমাকে এভাবে মিস করো? আমাকে কি খুঁজে তোমার মৃগনয়ন জোড়া এক নজর দেখার তৃষ্ণা মেটাতে কি অধীর আগ্রহে অপেক্ষা করো কখনো? নাকি শুধু আমারও এরকম হয়? কিছুক্ষণ থেমে বিপরীত থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলল, এর মানে এটা মনে করো না যে আমি তোমাকে ভালোবাসি। মোটেও ভালোবাসি না। ভালোবাসা জিনিসটা আমার সাথে যায় না, আমি কখনো এমনটা কল্পনাও করব না। আর এদিকে এত রাতে ফোন করলে যে? আন্টির শরীর ঠিক আছে? আর ইরা? ইমরান চোখ বুজে ফুস করে নিঃশ্বাস ছাড়লো, যেন কথাটা মনের মতন হয়নি। এক হাতে ফোন পকেটে গুজিয়ে সেই পায়চারি করে যাচ্ছিল। ঘুম যেন আজকে ধরা ছোঁয়ার বাইরে।
অনেকক্ষণ যাবৎ চেষ্টা করেও ঘুম বাবা জীবনকে চোখের পাতায় নামানো সম্ভব হয়নি। চোখ বুঝলে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। ব্যালকনিতে হাঁটাহাঁটি করতে করতে ফোন বের করে কয়েকবার ভেবে তবেই কল দিল। কেন যে বুকের ভেতরে অশান্ত হয়ে উঠছে সেটা নিজেই বুঝতে পারছে না। একটা মেয়েকে দেখার জন্য কি এতটাই হতে পারে? এ কেমন কথা? সারা শরীর ঠিক আছে। সানজিদা চোখ বুঝলো, মনের শান্তি নেমে আসলো। তাদের কিছুই হয়নি। তাহলে এত রাতে ফোন করলেন কেন? কিছু বলবেন? ইমরান বলল, সবার কথাই তো বললে, আমি ঠিক আছি কিনা সেটা তো জানতে চাইলে না। সানজিদা শুকনো ঢোক গিলল খুব কষ্টে। এরপর বলল, হ্যাঁ মানে আপনার কি হয়েছে? ঠিক আছেন? ইমরান বলল, না ঠিক নেই, সমস্ত আমিটা বেঠিক হয়ে গেছি তোমার জন্য। তুমি কি বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাইছি? সেই কয়েক বছর আগে থেকেই তোমার পেছনে পড়ে আছি, তারপরও কেন আমাকে বুঝতে চাইছো না? আমি কি করলে তুমি আমাকে বুঝবে? আর এভাবে ভালোবাসার দহনে পুরাবে না বলো? এই দহন সহ্য করা বড় কঠিন হয়ে পড়েছে আমার জন্য। তোমাকে ভুলতে পারি না। এই রাতে কত চেষ্টার পর ঘুম আসছে না। সানজিদা ধীরে ধীরে বলে উঠল, আপনি শুয়ে পড়ুন, তাহলে ঘুম আসবে। এভাবে আমাকে ফোন না করে ঘুমানোর চেষ্টা করুন। ইমরান বলল, ঘুমের ওষুধও খেয়েছি, তাতেও কাজ হয়নি। আর তুমি আমাকে কি করে চেষ্টা করতে হয় সেটা শেখাচ্ছ? সানজিদা চমকালো, ঘুমের ওষুধ খেয়েছেন মানে? কয়টা খেয়েছেন? আর কেন খেয়েছেন? এসব পাগলামির মানে কি? সানজিদার উতলা কণ্ঠে ইমরানের বুক হালকা হয়ে উঠল। চিন্তা নেই, মরে যাব এমন খাইনি। আমি মরে গেলে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষাও তো মরে যাবে। আর যতদিন বেঁচে আছি তোমার পিছু ছাড়বে না এই ইমরান। তুমি যত ইগনোর করো না কেন, আমাকেই পাবে আশেপাশে যেদিকেই তাকাবে। আপনি কি চাইছেন বলুন তো? আপাতত দেখতে চাই। কি দেখবেন? তোমাকে। মানে? ইমরান বলল, মানে ভিডিও কল দেই, শুধু একবার তোমাকে দেখতে চাই প্লিজ। সানজিদা যেন হঠাৎ ওই বুকের ভেতর অদ্ভুত অনুভূতি লক্ষ্য করলো। সাথে সাথে বলল, না। ইমরান বলল, কেন? সানজিদা বলল, আমি কোনো ভিডিও কলে আসবো না, রাখছি। ইমরান বলল, না না প্লিজ, কল কাটবে না। সানজিদা কল কাটতে গিয়েও কাটলো না। তারপর বলল, বলুন। ইমরান বলল, তুমি নিচে নামতে পারবে প্লিজ? আমি একবার দেখা করতে চাই, জাস্ট একবার, শুধু দেখেই চলে আসবো, আর কিছু বলবো না। না করবে না, এটা আমার রিকোয়েস্ট। সানজিদা চিন্তায় পড়ে গেল, এখন কি করবে? এটা তো অন্যদের বাড়ি, এভাবে কি করে রাতের বেলা বাইরে যেতে পারে? সানজিদা ফোনটা কানে চেপে ধরে বিছানার কিনারায় বসে রইল। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন নিজের কানে শুনতে পাচ্ছে সে। এত রাতে অন্যর বাড়িতে এভাবে নিচে নামা, কথাটা ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওপাশ থেকে ইমরানের গলা আবারও ভেসে এলো, আগের চেয়ে নিচু, আগের চেয়ে বেশি মিনতি মাখা। সানজিদা আছো? সানজিদা বলল, হুম। ইমরান বলল, নামার জন্য অনুরোধ করব না, যদি মন চায় একবার নিচে এসো, আমি অপেক্ষা করব শেষ পর্যন্ত। সানজিদা বলল, আপনি বুঝতে পারছেন না কেন? এটা আমার বাড়ি না, আমি চাইলেই যখন তখন বের হতে পারি না। ইমরান কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে বলল, সবাই এত রাতে ঘুমিয়েছে, আর কেউ জানলেও সমস্যা নেই, আমি সব সামলে নিব, এটুকু বিশ্বাস রাখতে পারো? সানজিদার বুকটা হঠাৎ ধক করে উঠল। ইমরান এমনভাবে তাকে নিজের দিকে টানে, সানজিদার শক্ত পাথরের মন বারবার আংলিয়ে যেতে চাই। হাজার চেষ্টা করেও সেটা আটকানো প্রায় মুশকিল হয়ে পড়েছে। এসব থেকে দূরে থাকতে চাই, তবুও ইমরান তাকে দূরে যাওয়ার সুযোগ দিচ্ছে না। সানজিদা বলল, দেখুন। ইমরান বলল, মানে আসছি, যদি মনে চাই তাহলেই নেমো। আমার জন্য বিন্দুমাত্র অনুভূতি মনে জন্ম নিলে তুমি আসবে। আর হ্যাঁ, যদি আসো তাহলে আমার দেওয়া সেই শাড়িটা পরে এসো। আমি শুধু দেখতে চাই আমার পছন্দ কতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে। সানজিদা বলল, কি? সানজিদা এত জোরে বলে ফেলেছিল যে সঙ্গে সঙ্গে নিজের মুখে হাত চাপা দিল। ভয়ে চোখ বড় বড় হয়ে গেল। দরজার দিকে তাকালো ভয়ে ভয়ে। চারপাশ নিস্তব্ধ, সবাই হয়তো ঘুমিয়ে। ফের কিছু বলতে যাবে পূর্বে ইমরান কল কেটে দিয়েছে। ফোন রেখে বিছানায় ধপ করে বসে পড়ল। কি করবে? যাবে কি যাবে না? ইমরান এসে গেছে। গাড়ির সাইডে পিঠ থেকে এক পায়ের ভাঁজ আরেক পা আড়াআড়ি করে দাঁড়িয়ে আছে। এক হাত দুই হাত বুকে বাঁধা। সেই নারী কেবল নারী নয়, যাকে সে কত বছর আগে মন দিয়ে বসেছিল। তাও বুঝতে চায় না, না বুঝুক শেষ পর্যন্ত তাকে গভীর ভালোবাসায় ডুবিয়েই মারবে। তাড়াহুড়ায় কোনো দরকার নেই। তখন গুটি গুটি পায়ে হেঁটে এলো সানজিদা। পায়ের শব্দ যেন মাটিও শুনতে পারবে না, তার উপরে এত সূক্ষ্মভাবে কোনো রমণী হেঁটে চলেছে। ইমরানের দৃষ্টি থেমে গেল। আশপাশে কোনো শব্দ নেই এই গম্ভীর রাতে, তবে রাত কিছুটা পাখির কিচিরমিচির ভেসেছিল। কিন্তু মুহূর্তের মাঝে তার কানও কিছু শুনতে পেল না। বক্ষ জুড়ে শীতল আবরণ ছড়িয়ে পড়ল। কবেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, শুধু এক ধ্যানে মগ্ন হয়ে আছে। সানজিদা শাড়ি পরেছে বেশ কষ্টে, ভালো না হলেও খারাপ হয়নি। নীল রঙের তাঁতের শাড়ি তার শরীরে বেশ ফুটিয়ে তুলেছে। শাড়ির কুচি ধরে এগিয়ে আসছে সানজিদা। এই শাড়িটাই সেই দিন শপিং মলে সানজিদার হাত ছুঁয়ে দিয়েছিল। বেশ মনে ধরেছিল, কিন্তু কেনার মতো টাকা ছিল না। তবে সবার চক্ষুর অগোচরে ইমরান তার প্রেয়সীর ইচ্ছে পূরণ করতে সেটা কিনে নিয়েছিল। শপিং থেকে ফিরে রাতেই দিয়েছিল একটা ব্যাগ। সানজিদা তখনও জানতো না এর মধ্যে কি আছে। নিবে না বললেও জোর করে ইমরান তার হাতে দিয়ে চলে গিয়েছিল। প্যাকেট খুলে সানজিদা নিজেই চমকে উঠেছিল। সে কিভাবে জানলো এই শাড়িটা তার পছন্দ হয়েছিল?
ভালোবাসার মানুষের অনুভূতি না বুঝতে পারলে এ কেমন ভালোবাসা। সানজিদা সেই কবে এসে ইমরানের সামনে দাঁড়িয়েছে, নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি অনুভব করতে লাগলো। লজ্জায় আড়ষ্ট হয়ে আছে। এভাবে কোনো ছেলে যদি একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে তার কি হতে পারে? মেয়ে যতই বড় হোক না কেন, হাজার হলেও সে মেয়ে, তার বিপরীতে সত্তার দিকে লজ্জা তো থাকবেই। কি হলো, শুনতে পাচ্ছেন? ইমরান হকচকিয়ে উত্তর করলো, হ্যাঁ হ্যাঁ, কখন থেকে আপনাকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? ইমরান মেকি হাসলো, তারপর বলল, তুমি জানো না সৌন্দর্য উপভোগ করার সময় কাউকে ডেকে তার মনোযোগ সরাতে হয় না? নাজুক সানজিদা মাথা নুইয়ে নিল। এ কেমন পুরুষ, ভালোবাসার বহিঃপ্রকাশ করার কোনো ভনিতা করে না। সানজিদার গাল দুটো আরো লাল হয়ে উঠল, বুকের ভেতরটা যেন কেমন করে উঠছে। এ মানুষটার সামনে দাঁড়ালে তার সব শক্তি, সব রাগ, সব অভিমান কেমন যেন গলে যেতে চায়। আপনি সবসময় এমন কথা বলেন কেন? মাথা নিচু করেই বলল সানজিদা। ইমরান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে একটু সামনে এগিয়ে এলো, তারপর বলল, কারণ তোমাকে দেখে অন্য কিছু মাথায় আসে না। সানজিদা এক পা পিছিয়ে গেল, চারপাশে নিস্তব্ধতা আরো গাঢ় হয়ে উঠেছে। রাতটা যেন শুধু তাদের দুজনের হয়ে আছে। আপনি আমাকে নিচে ডেকেছেন কেন? গলার স্বরটা নরম, কিন্তু তাতে অস্বস্তি মিশে আছে। ইমরান কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। সেই আছে কেবল গভীরতা। তারপর বলল, তোমাকে দেখতে ইচ্ছে করছিল। সানজিদা বলল, এই জন্য? সানজিদা তার অবিশ্বাসের চোখে তাকালো, তারপর বলল, এই জন্যই। ইমরান একটু দ্বিধাও না করে বলল, সারাদিন এত মানুষের মাঝে থেকেও এই অসহায় চোখ, অবাধ্য চোখ দুটো শুধু তোমাকেই খুঁজে চলে। বাড়ি থেকে তো চলে এলে, ফেলে এলে আমার অশান্ত মনটাকে। সারাদিনে পরে এক নজর দেখতে পেতাম, তাও তো হতে দিলে না। আজকে খুব দেখতে ইচ্ছে করছিল, ঘুম আসছিল না। মনে হচ্ছিল এক ঝলক হলেও তোমাকে দেখি, আর যদি দেখি তাহলে এই শাড়িতে একবার দেখি, তা না হলে রাতটাই বিথে যাবে। সানজিদার বুকের ভেতর গুরুম গুরুম মেঘের গর্জন শুরু হলো। আপনি কি সব বলছেন? দেখা হয়ে গেছে, তাহলে এখন চলে যান প্লিজ। ইমরান মাথা নাড়িয়ে বলল, না। সানজিদা বলল, আপনি কি পাগল? এভাবে বায়না কেন করছেন? একটু বোঝার চেষ্টা করুন। ইমরান বলল, শুধু তোমার সামনে এসে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়, তারপরেও বলছো আমি পাগল? আমি দিয়ানা হয়ে গেছি, চোখে দেখো না? নাকি অদৃশ্য বাঁধনে বেঁধে ফেলেছি চোখ? সানজিদা এবার আর কিছু বলতে পারলো না। তার আঙুলগুলো শাড়ির আঁচল খামচে ধরে আছে। মনে হচ্ছে তার এক সেকেন্ড দাঁড়ালেই হয়তো নিজের ধরা রাখা দেয়ালটাই ভেঙে পড়বে। ইমরান ধীরে ধীরে হাত বাড়িয়ে নিল। সানজিদা চমকে তাকালো, খুব আস্তে বলল, ইমরান ভয় পেও না, শুধু একটা জিনিস ঠিক করে দেই। সানজিদা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইমরান তার শাড়ির কাঁধের কাছে সরে যাওয়া আঁচলটা খুব সাবধানে ঠিক করে দিল। আঙ্গুলের সেই সামান্য স্পর্শে সানজিদার পুরো শরীর কেঁপে উঠল। নিঃশ্বাস যেন বুকের মাঝখানে আটকে গেল। ইমরানও সেটা টের পেল, কিন্তু সে আর বাড়াবাড়ি করলো না, বরং একটু সরে গিয়ে মৃদু গলায় বলল, এত সুন্দর লাগছে তোমাকে যে আমার নিজের উপরেই রাগ হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।